সকালের ট্রেনের একটা আলাদা আবহাওয়া থাকে। ভিড়, কোলাহল, চায়ের গন্ধ, হকারদের হাঁকডাক সব কিছু মিলেমিশে এক ধরনের বিশৃঙ্খল সুর তৈরি করে। কিন্তু ইরার কাছে এসবের কোনো গুরুত্ব নেই। তার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো জানালার পাশের আসনটা। যেদিন জানালার সিট পায় না সেদিন তার মন খারাপ হয়ে যায়। তাই সে একটু আগে গিয়েই ট্রেনে ওঠে, চেষ্টা করে ভিড় ঠেলে ওই সিটটা পেতে। জানালার বাইরে তাকালেই তার ভেতর যেন এক অদ্ভুত প্রশান্তি ভরে ওঠে। ট্রেন ছাড়ার সঙ্গে সঙ্গে একটা কম্পন ছড়িয়ে পড়ে পুরো বগিতে। কেউ তখনও ব্যাগ গোছাচ্ছে, কেউ বা ধাক্কাধাক্কি করে সিট খুঁজছে। ইরা জানালার কাছে হালকা হাত রাখল, বাইরে তাকালো। রোদ উঠেছে, ধানক্ষেতগুলো ঝিলমিল করছে সোনার মতো। মাঠের মধ্যে গরু চড়ছে, চাষিরা লাঙল হাতে নেমেছে। কোথাও আবার গ্রামীণ রাস্তা ধরে কয়েকটা সাইকেল ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে। ট্রেনের ছুটে চলা সব দৃশ্যকে দ্রুত বদলে দিচ্ছে। তবুও ইরা প্রতিটি দৃশ্য যেন ছবি এঁকে রাখছে নিজের মনে। কখনো গাছের ঝোপ, কখনো নদীর ওপর দিয়ে উড়ে যাওয়া সাদা বক, কখনো ছোট ছোট গ্রাম, সবই যেন এক একটা কবিতার লাইন। এইভাবেই প্রতিদিনের সকাল কাটে তার। কিন্তু সেদিন একটু ভিন্ন কিছু ঘটল। ভিড়ের মধ্যে চোখে পড়ল এক ছেলেকে। সাধারণ চেহারা, পিঠে ব্যাগ, কিন্তু চোখে এক অদ্ভুত শান্ত দৃষ্টি। ভিড়ের মধ্যেও সে যেন নিজের জগতে নিমগ্ন। হঠাৎ এক মুহূর্তের জন্য তার দৃষ্টি ইরার চোখের সঙ্গে মিশে গেল। অতি দ্রুতই ইরা চোখ ফিরিয়ে নিল, কিন্তু মনে হলো বুকের ভেতর কেমন অচেনা ঝড় বয়ে গেল। সে নিজেকে বোঝালো, এত ভিড়, ট্রেন, এমন তো হতেই পারে। পরদিন একই ট্রেনে উঠল ইরা। আবার জানালার সিটে বসে বাইরের দিকে তাকিয়ে রইল। সে ভেবেছিল আগের দিনের দেখা নিছক কাকতালীয়, কিন্তু না। ভিড় ঠেলে একই ছেলেটি আবারও বগিতে উঠল, কাঁধে ব্যাগ, মুখে শান্ত ভাব। আজও চোখের এক ঝলক মিলল। ইরা ভেতরে ভেতরে অস্থির হয়ে উঠল, মনে মনে বলল, সে কি ইচ্ছে করে ওই সময় ওঠে, নাকি নিছক কাকতালীয় ঘটনা? জানালার বাইরে তখন সূর্যের আলো আরও তীব্র। ক্ষেতের ধারে দাঁড়িয়ে থাকা তালগাছগুলো বাতাসে দুলছে। দূরে একটা নদী চোখে পড়ল, জলের ওপর রোদ পড়ে ঝিলমিল করছে, যেন হাজারটা ছোট ছোট হীরের কণা। ইরা হাওয়ায় মুখ ছুঁয়ে চোখ বন্ধ করল, কিন্তু তার ভেতরে ভেতরে অন্য এক স্রোত বইছিল, অচেনা এক টান। এরপর থেকে প্রতিদিন ট্রেন যাত্রায় সে অদ্ভুতভাবে ছেলেটিকে খুঁজে বেড়াতে লাগলো। চারপাশের ভিড়, হকারের চিৎকার, ট্রেনের শব্দ, সব কিছু মিলিয়ে সে প্রায় হারিয়ে যেত। কিন্তু তার চোখ চুপচাপ খুঁজত সেই ছেলেটিকে। কখনো ছেলেটি দাঁড়িয়ে থাকতো দরজার পাশে, কখনো হালকা ভিড় কমলে সিটে বসে। একদিন ইরা ইচ্ছে করেই নিজের বইটা একটু উঁচু করে ধরে রাখল। বইটি ছিল শরৎচন্দ্রের বিন্দুর ছেলে। মনে মনে ভেবেছিল হয়তো চোখে পড়বে ছেলেটির। সত্যিই তাই হলো। ভিড়ের ফাঁক দিয়ে ছেলেটির দৃষ্টি বইয়ের মলাটে এসে থামল। এক সেকেন্ডের জন্য সে তাকালো ইরার দিকে। ইরা তাড়াতাড়ি জানালার দিকে মুখ ফিরিয়ে নিল, কিন্তু ঠোঁটের কোণে অজান্তেই এক ফোঁটা হাসি খেলে গেল। দিন যত এগোতে লাগলো, ইরার ভেতরে ভেতরে কৌতূহল বাড়তে লাগলো। কে এই ছেলে? কোন কলেজে যায়? কেন প্রতিদিন এই সময় ওঠে? তার চোখের গভীরে কেন এতটা শান্তি? তবুও কোনো কথা হয়নি, শুধু নীরব চোখাচোখি। জানালার বাইরের দৃশ্য বদলেছে প্রতিদিন, কিন্তু ইরার কাছে সবচেয়ে বড় দৃশ্য হয়ে উঠেছিল সেই ছেলেটির মুখ। দিনগুলো যেন এক অদ্ভুত শব্দে কাটছিল।
প্রতিদিন সকালে ইরা জানলার পাশে বসত আর ভিড়ের ভেতর খুঁজে নিত সেই পরিচিত মুখটিকে। দুজনের মধ্যে কোনো কথা হয়নি, শুধু চোকাচুপি। তবু যেন তাদের নীরবতার ভেতর গোপন এক ভাষা জন্ম নিয়েছিল। একদিনের কথা, ইরা হাতে নিয়েছিল শরৎচন্দ্রের দেবদাস। জানলার হাওয়ায় বইয়ের পাতা উড়ছিল। হঠাৎ একটা ছোট্ট কাগজ উড়ে এসে পড়ল তার সামনে। ইরা প্রথমে অবাক হয়ে গেল। ভিড়ের ট্রেনে কত রকমই তো হয়, হয়তো কারো নোটস উড়ে এসেছে। সে কাগজটা হাতে নিল। ভাঁজ খুলতেই চোখ আটকে গেল কিছু লেখা কথায়। তোমার বই পড়ার ভঙ্গিটা খুব সুন্দর। ইরার বুক ধক করে উঠল। এ কার লেখা, কার উদ্দেশ্যে? সে চারপাশে তাকালো। ভিড়ের ভিতর সবকিছু স্বাভাবিক মনে হলো, তবে দরজার কাছে দাঁড়িয়ে থাকা সে অচেনা ছেলেটির চোখে একরকম কৌতূহল খেলে গেল। ইরা দ্রুত কাগজটা বইয়ের পাতার ভেতর গুজে নিল, যেন কিছু হয়নি। কিন্তু সেদিন তার বুকের ভেতর অদ্ভুত উত্তেজনা জমে রইল। বাড়ি ফিরে বই খুলতেই আবার সেই কাগজটা চোখে পড়ল। মনে হচ্ছিল এটা যেন নিছক কোনো হাওয়ায় ভেসে আসা কাগজ নয়, এর পেছনে আছে এক নীরব আহ্বান। পরের দিন আবারও সেই ছেলেটি এলো। এবার ভিড়ের মাঝ থেকে স্পষ্টভাবে হাতে একটা ভাঁজ করা কাগজ বাড়িয়ে দিল ইরার দিকে। ইরা খানিকটা দ্বিধায় নিল। খুলে পড়তেই লেখা, তুমি কি রোজই ট্রেনে ওঠো? ইরার ঠোঁটে হালকা হাসি ফুটে উঠল। ভিড়, ট্রেন, চারপাশে শব্দ, কোলাহল, সবকিছু মিলিয়ে গেল এক অদ্ভুত নীরবতায়। পরদিন ইরা নিজের ব্যাগ থেকে ছোট্ট একটা কাগজ বের করল। সারা রাত ভেবে রেখেছিল সে কি লিখবে। শেষে লিখল, হ্যাঁ, রোজই ওঠি। তুমি? ট্রেন ছাড়তেই মুহূর্তের ফাঁকে কাগজটা ছেলেটির হাতে গিয়ে পৌঁছল। কিছুক্ষণের মধ্যেই তার উত্তর এলো আরেকটা ভাঁজ করা কাগজ। আমিও রোজই উঠি, কলেজে যাই। এইভাবে শুরু হলো তাদের নীরব চিঠির খেলা। প্রতিদিন ভিড়ের মধ্যে অচেনা দৃষ্টির ফাঁকে চলতে লাগলো ছোট্ট ছোট্ট কাগজের ভাঁজে গোপন আলাপ। কখনো ছেলেটি লিখে দেয়, আর জানলার বাইরে নদীটা দেখেছো? রোদে ঝিলমিল করছিল, মনে হলো তোমার চোখের মতো। চারপাশে কেউ টের পাচ্ছে না, কিন্তু তার হৃৎস্পন্দন যেন আরো জোরে শোনা যাচ্ছে। অন্যদিন ইরা লিখে দেয়, তুমি কোন গান ভালোবাসো? মনে হয় তোমার গলায় রবীন্দ্রসঙ্গীত মানাবে। উত্তরে আসে, গাইতে পারি না, তবে শুনতে খুব ভালোবাসি। হয়তো কোনো দিন তোমার কণ্ঠে শুনতে পাবো। ছোট ছোট এই কথাগুলো যেন ইরার ভিতরে এক নতুন পৃথিবী খুলে দিচ্ছিল। প্রতিটি কাগজের ভাঁজ যেন এক একটা নতুন অধ্যায়। ভিড়ের ট্রেন, ধাক্কাধাক্কি, গরম, কোলাহল, সব কিছুরই মাঝেই তারা গড়ে তুলেছিল নিজেদের নীরব সেতুবন্ধন। প্রতিদিন সকালে ট্রেনের ওঠার সঙ্গে সঙ্গে ইরার মনে এক অদ্ভুত প্রত্যাশা জমে উঠত। আজ কি লেখা থাকবে? আজ কি নতুন গল্প আসবে কাগজে? জানালার বাইরের দৃশ্য যতই সুন্দর হোক, এখন তার চোখে সবচেয়ে বড় আলো ছিল সেই ছোট্ট ভাঁজ করা কাগজগুলো। দিনগুলো কেটে যাচ্ছিল অদ্ভুত এক উত্তেজনায়। প্রতিদিনের ট্রেন যাত্রা আর সেই কাগজের খেলা ইরার জীবনের অংশ হয়ে উঠেছিল। সকালবেলা ঘুম ভাঙলেই তার মাথায় প্রথম যে চিন্তাটা আসতো, আজ কি লিখব? ছোট ছোট ভাঁজ করা কাগজে সে লিখে ফেলত নিজের মনের টুকরোর কথা। হয়তো কোনো বইয়ের নাম, হয়তো জানালার বাইরের দৃশ্য নিয়ে দুটো লাইন, কখনো আবার নিছক কোনো প্রশ্ন। প্রতিটি কাগজ যেন তার ভেতরের নীরব আবেগকে নতুন করে ভাষা দিচ্ছিল। কিন্তু তবুও একটা কৌতূহল থেকেই যাচ্ছিল। এতদিন হলো, কিন্তু নামটা জানা হয়নি। কে সে? কোন কলেজেই বা পড়ে?
তার নামের ভিতরে কি লুকিয়ে আছে কোনো গল্প? অবশেষে একদিন সাহস সঞ্চয় করে ইরা একটা ছোট্ট কাগজ লিখল। তোমার নামটা বলবে? লিখে দেওয়ার সময় বুক কেমন কাঁপছিল। ভিড়ের ভেতর কাগজটা বাড়িয়ে দেওয়ার সময় হাতটা অদ্ভুতভাবে কেঁপে উঠল। মনে হচ্ছিল এই প্রশ্নটা হয়তো তাদের সম্পর্কের এক নতুন বাঁক এনে দেবে। পরদিন সেই উত্তরের অপেক্ষায় ছিল সে। জানালার বাইরে তাকিয়েছিল, কিন্তু চোখের ভিতর খুঁজছিল কেবল ভাঁজ করা কাগজের এক ঝলক। অবশেষে ভিড়ের ফাঁক গলে কাগজটা এলো তার হাতে। খোলার সাথে সাথে লেখা আর্য। শুধু একটি মাত্র শব্দ, তবুও যেন সেই শব্দের ভেতর অনেকটা সুর বেজে উঠল। ইরা নামটা পড়ে মৃদু হাসল। মনে হলো নামটা যেন ঠিক এই ছেলেটির সঙ্গেই মানায়। কিছুক্ষণ পরে নিজের কাগজে লিখল, আমার নাম ইরা। এইভাবেই একে অপরের নাম জানার পর যেন চিঠিগুলো আরও ব্যক্তিগত হয়ে উঠল। এখন শুধু জানালার দৃশ্য বা গান নয়, আসতে লাগলো জীবনের গল্প। আমি একটা ছোট্ট শহর থেকে এসেছি। কলকাতায় পড়াশুনো করতে আসা সহজ ছিল না। নতুন শহর, নতুন ভিড়, সব কিছু মাঝে মাঝে খুব অচেনা লাগে। ইরা পড়ে চুপচাপ জানলার বাইরে তাকালো। দূরে নদীর ধারে একটা নৌকা ভেসে চলছিল। মনে হলো ছেলেটি যেন নৌকার মতন অচেনা জলে ভাসছে, কিন্তু তবু এগিয়ে যাচ্ছে। অন্যদিন আবার ইরা লিখল, আমি বই পড়তে খুব ভালোবাসি, শাড়ি পরতেও। জানালার হাওয়ায় চুল উড়ে গেলে কেমন যেন মনে হয় আমি পাখির মতো যেন উন্মুক্ত। তুমি নিশ্চয়ই খুব সুন্দর লাগো শাড়িতে। জানলার হাওয়া তোমার প্রিয়, তাই তো তোমাকে সবসময় জানলার পাশে দেখতে পাই। এই ছোট ছোট বিনিময়ের মধ্য দিয়ে তারা ধীরে ধীরে নিজেদের ভেতরের জগৎ একে অপরের সামনে মেলে ধরছিল। ভিড়ের ট্রেনে হয়তো তাদের গায়ে হালকা ধাক্কা লাগত, হয়তো কোনো কাগজ হাতে নিয়ে গিয়ে আঙুলে ছুঁয়ে যেত আঙুল। এইসব ছোট ছোট মুহূর্ত ইরার বুকের ভেতর ঝড় তোলে। প্রতিদিন সন্ধ্যায় বাড়ি ফিরে ইরা ব্যাগ থেকে বের করে আনত দিনের কাগজগুলো। টেবিলে বসে সেগুলো খুলে বারবার পড়ত। মনে হতো এগুলো তো শুধু কাগজ নয়, বরং তার জীবনের সবচেয়ে উজ্জ্বল রঙিন টুকরো। ধীরে ধীরে আর্যর কথায় ভেসে আসতে লাগলো তার স্বপ্ন। ভবিষ্যতে কি হতে চায়, কিভাবে একদিন পরিবারের আশা পূরণ করতে চায়। আর ইরার কথায় মিশে থাকতো তার ছোট ছোট আনন্দ, নিজের ভয়, নিজের স্বপ্ন। তাদের চিঠির ভেতর দিয়ে গড়ে উঠেছিল এক অদৃশ্য সেতু, যা শব্দের থেকেও শক্তিশালী। প্রতিদিনের মতন ইরার সকাল শুরু হয় অপেক্ষায়। ভোরবেলা অ্যালার্ম বাজলেই সে তাড়াহুড়ো করে তৈরি হয়। নাস্তা কখনো ঠিক মতন শেষ হয় না, চা অর্ধেক খাওয়া থেকে যায়, কারণ তার মনের ভিতরে একটাই তাড়না, সময় মতন স্টেশনে পৌঁছতে হবে। প্ল্যাটফর্মে নামলেই তার চোখ খুঁজতে থাকে ভিড়ের ভেতরে এক পরিচিত ছায়া। লোকজন দৌড়চ্ছে, কেউ অফিস ব্যাগে, কেউ আবার স্কুল ড্রেসে। ট্রেনের হুইসেল বাজে। ভিড় ঠেলে ইরা জানলার পাশে সিটটা পেয়ে বসে পড়ে। বাইরের হাওয়া মুখে লাগে, কিন্তু আজ তার মন অস্থির। সে চুপচাপ চারপাশে তাকায়। কোথায় সে? দরজার পাশে দাঁড়িয়ে নেই, হাতে বই নেই, চোখের সে শান্ত দৃষ্টিটুকু নেই। ট্রেন ছুটতে শুরু করে। জানলার বাইরে একের পর এক দৃশ্য বদলায়, ধানক্ষেত, নদী, তালগাছ। কিন্তু আজ দৃশ্যগুলো যেন ফাঁকা লাগে। ইরার বুকের ভেতর অচেনা কষ্ট জমে ওঠে। পরদিনও একই ঘটনা। ইরা সিটে বসে অপেক্ষা করল, ভিড়ের মধ্যে বারবার খুঁজল, কিন্তু আর্য এলো না। মনে হলো ভিড়টা হঠাৎ দ্বিগুণ হয়ে গেল, অথচ তার চোখে শুধু শূন্যতা। তৃতীয় দিনও একই অবস্থা। এবার বুকের ভেতরটা টান টান ব্যথা জমে গেল। কাগজের ছোট ছোট চিঠিগুলো, জানলার পাশে বসে হাওয়ার মতো হালকা হাসিগুলো, সব যেন ভেঙে গিয়ে কোথায় হারিয়ে গেল। ও কি অসুস্থ হয়েছে, নাকি অন্য কোথাও যেতে হচ্ছে? না, ইচ্ছে করে আসছে না।
এই না আসার অজানা কারণেই তার বুকের ভেতর ভারী হয়ে বসে রইল। তবু সে হাল ছাড়ল না। প্রতিদিন সকালেই একইভাবে জানলার পাশে বসে অপেক্ষা করত। মাঝে মাঝে মনে হতো তার বুকের ভিতর অদ্ভুত এক আশার আলো এখনো জ্বলছে। আজ হয়তো আসবে, আজ হয়তো আবার চোখাচোখি হবে। এক শীতের সকালে ট্রেনটা গাদাগাদি ভিড়ে ভর্তি। ঠান্ডা বাতাসে মানুষের নিঃশ্বাসও যেন ধোঁয়ার মতো উঠছিল। জানালার সিট খালি ছিল না, তাই ইরা দাঁড়িয়েছিল দরজার পাশে। হাতের ভেতর শক্ত করে ধরে রেখেছিল তার প্রিয় বই। ট্রেন ছুটছে, ভিড় একবার বাম দিকে একবার ডান দিকে দুলছে। হঠাৎ ভিড়ের ধাক্কায় ইরার হাত ফসকে বইটা পড়ে গেল মেঝেতে। নিচে ঝুঁকতে পারছিল না। মানুষের চাপা ভিড়ে প্রায় হাঁপিয়ে উঠেছিল সে। ঠিক তখনই সামনের দিক থেকে একটা হাত এগিয়ে এলো, বইটা তুলে দিল তার হাতে। ইরা চোখ তুলে তাকাতেই বুক ধক করে উঠল। ভিড়, ঠেলাঠেলি, ট্রেনের চাকার শব্দ, হুইসেলের কর্কশ আওয়াজ, সব কিছুর মধ্যেও সেই এক মুহূর্ত যেন সময়কে থামিয়ে দিল। দুজনের চোখ একে অপরের সঙ্গে মিলল। কোনো কথা হলো না, কিন্তু সেই দৃষ্টির ভেতর জমে রইল হাজারটা অপ্রকাশিত শব্দ। আর্যর ঠোঁটে হালকা একটা হাসি খেলে গেল। ইরা কিছু বলার আগেই ভিড় আবার তাদের আলাদা করে দিল। ট্রেন ছুটল, ভিড় ঠেলতে ঠেলতে এগোলো। স্টেশনে পৌঁছে নামার সময় আবারও ভিড়ের স্রোতে হারিয়ে গেল আর্য। ইরা শুধু শক্ত করে বইটা বুকের কাছে জড়িয়ে ধরল। বইটা আর বই রইল না, এখন তার ভিতরে লুকিয়ে রইল এক নীরব পরিচয়, এক গোপন সঙ্গ, এক অপূর্ণ অথচ গভীর অনুভূতি। শীতের সকাল, আকাশে রোদের আলো ফোটেনি পুরোপুরি, তবুও প্ল্যাটফর্মে ইতিমধ্যে ভিড় জমে উঠেছে। ইরা প্রতিদিনের মতো এসে দাঁড়িয়েছে তার অভ্যাসের জায়গায়। মন বলছে আজ হয়তো কিছু ঘটবে, আবারও চোখাচোখি হবে। ট্রেন প্ল্যাটফর্মে ঢুকতেই মানুষের ঢল। ঠান্ডা কুয়াশার ভেতর হুইসেলের শব্দটা যেন বুকের ভেতর ধ্বনিত হলো। ইরা ভিড় ঠেলে গিয়ে জানলার পাশে একটা সিট দখল করল। চুপচাপ বই খুলে বসল, কিন্তু চোখ পড়ছিল না অক্ষরের ওপর। সে শুধু বাইরের দৃশ্য দেখছিল আর ভেতরে ভেতরে কাউকে খুঁজছিল। হঠাৎই ট্রেন ছাড়তেই দরজার পাশে দাঁড়ানো এক চেনা মানুষের চোখে চোখ পড়ল। মৃদু আলোতেও সেই মুখ চিনে নিতে এক মুহূর্ত লাগলো না ইরা। তার বুক ধরফর করতে লাগলো। এতদিনের অপেক্ষার পর যেন সময় থমকে দাঁড়ালো। আর্য ইরাকে দেখল, চোখে সেই একই শান্ত দৃষ্টি, ঠোঁটে সামান্য হাসি। আগের মতো আর কোনো তাড়াহুড়ো নেই, নেই ভিড়ের আড়াল। দুজনেই যেন একে অপরকে খুঁজে পাচ্ছিল সহজভাবে। একটু পরেই আর্য ধীরে ধীরে ইরার সিটের দিকে এগিয়ে এলো। ভিড় কমে গিয়েছিল, তাই সে জানলার বিপরীতে দাঁড়ালো। দুজনের চোখ আটকে রইল একে অপরের চোখে। প্রথমে নিস্তব্ধতা, শব্দ হচ্ছিল শুধু ট্রেনের চাকায় আর হাওয়ায়। তারপর আর্য নরম গলায় বলল, তুমি কি প্রতিদিন এখানেই বসো? হ্যাঁ, জানালায় সিট পেলে ভালোই লাগে। আমিও আসি, কিন্তু কিছুদিন আসতে পারিনি। আমি প্রতিদিন খুঁজেছি তোমাকে। ইরা চুপচাপ তাকিয়ে রইল। বলতে চাইল, কিন্তু শব্দ বেরোলো না। শুধু ঠোঁটে একটা হালকা হাসি খেলে গেল। ট্রেন এগোতে থাকলো আর কথার সূক্ষ্ম সেতু ধীরে ধীরে তৈরি হতে লাগলো। বইয়ের প্রসঙ্গ এলো, ক্লাবের গল্প এলো, এমনকি কখনো কখনো ছোট ছোট মজার মন্তব্যে দুজনেই হেসে ফেলল। দূরত্বটা আর আগের মতো লাগছিল না, যেন অনেক দিনের পরিচিত দুই বন্ধু, আবার একেবারে নতুনও। স্টেশনে পৌঁছে নামার সময় ভিড়ের ভেতর দিয়ে হাঁটার সময় হঠাৎই আর্য বলল, আগামীকালও দেখা হবে তো? হ্যাঁ। ইরা এক মুহূর্ত থমকালো, তারপর মাথা নাড়ল। এবার মনে হলো অপেক্ষা আর শূন্যতা, বরং প্রতিদিনের ভেতর একটা নতুন প্রত্যাশা জেগে উঠেছে।
ট্রেনের প্রতিটি সকাল যেন এখন নতুন এক অভ্যাস হয়ে উঠেছে ইরার জীবনে। বই হাতে নিয়ে জানালার সিটে বসে থাকলেও তার চোখ পড়ে না অক্ষরের ওপর, বরং খুঁজে বেড়ায় সেই এক পরিচিত মুখ। আর্য যেন প্রতিদিন নিয়ম করে একই ট্রেনে ওঠে, কখনো দাঁড়ায় জানলার ধারে, কখনো বসার সুযোগ হলে বিপরীত সিটে বসে। দুজনের চোখাচোখি হলে অকারণেই একটা হাসি খেলে যায় ঠোঁটে। আজও তাই হলো। ট্রেন ছাড়তেই আর্য এগিয়ে এসে ইরার সামনে বসল। দুজনের মাঝে যেন অদৃশ্য এক দূরত্ব ছিল, আবার সেই দূরত্ব কমার আকাঙ্ক্ষাও স্পষ্ট হয়ে উঠেছিল। তুমি প্রতিদিন বই পড়ো? হ্যাঁ, তবে এখন আর খুব পড়া হয় না। কেন? আমি তো দেখেছি প্রতিদিন বই নিয়ে বসো। বই থাকে বটে, তবে মন তো অন্যদিকে থাকে। ইরা হেসে বইটা বন্ধ করল। এক মুহূর্তের জন্য দুজনেই চুপ করে রইল। হাওয়া এসে চুল এলোমেলো করে দিল ইরা। আর্য হাত বাড়িয়ে ঠিক করতে গেলেও থেমে গেল। চোখে ভেসে উঠল এক অদ্ভুত কোমলতা। কথার ফাঁকে দুজনেরই ছোট ছোট অভ্যেসগুলো বেরিয়ে আসতে লাগলো। ইরা জানালো সে প্রতিদিন ট্রেনের সিটি বাজলেই মনে মনে গুনে নেয় কত সেকেন্ড পরে গাড়ি ছাড়বে। আর্য জানালো সে প্রতিদিনের ভিড়ে মানুষের মুখ দেখে বোঝার চেষ্টা করে কে কোথায় যাচ্ছে, কার মনে কি চিন্তা। তাহলে আজ থেকে আমাকেও বোঝার চেষ্টা করো। তোমাকে তো বোঝার চেয়ে জানতেই বেশি ইচ্ছে করে। ইরার বুক কেঁপে উঠল। এতদিনের নিস্তব্ধতা যেন আজ হঠাৎ করে স্রোতের মতো বইতে শুরু করেছে। কথোপকথন চলতে লাগলো, ক্লাস, স্বপ্ন, পছন্দ, অপছন্দ, এমনকি ছোট ছোট শখ নিয়েও। ইরা জানালো সে নীল আকাশে ছবি তুলতে ভালোবাসে। আর্য জানালো সে গান গাইতে ভালোবাসে, তবে কাউকে শোনায় না। এই আলাপের ভেতরে কোথায় যেন জন্ম নিল নতুন এক বন্ধুত্ব, যার ভেতরে লুকিয়ে ছিল অচেনা কৌতূহল, নতুন আকর্ষণ আর একটা অপরিমেয় স্বস্তি। আগামীকাল বই আনবে না, শুধু কথা বলবো। তাহলে ঠিক আছে, কাল শুধু কথা। সেদিনের ভিড়ের মধ্যে নামতে নামতে ইরার মনে হচ্ছিল এই যে প্রতিদিন দেখা, প্রতিদিন আলাপ, এটাই তো আস্তে আস্তে জীবনের সবচেয়ে সুন্দর অংশ হয়ে উঠেছে। ট্রেনের সিটি বাজলেই এখন ইরার মনে হয় বুকের ভেতরটা কেমন যেন দুলে ওঠে। প্রতিদিনের সেই দেখা, হালকা কথা, হাসি, সব কিছুই যেন তার দিনের সবচেয়ে প্রতীক্ষিত মুহূর্ত হয়ে দাঁড়িয়েছে। আজও সেই জানালার ধারে বসে আছে, হাতে কোনো বই নেই। যেমনটা প্রতিশ্রুতি দিয়েছিল, বুকের ভেতরে এক ধরনের অকারণ কাঁপুনি। মনে হচ্ছে অনেক কিছুই আলাদা হবে। ট্রেন ছাড়তেই আর্য এলো, দাঁড়ালো ঠিক তার পাশে, তারপর বসে পড়ল, চোখে মুখে এক চেনা হাসি। আজ বই আনোনি? তুমিই তো বলেছিলে আজ শুধু কথা। তাহলে আজ তোমার কথা শোনা যাক। আমার তেমন কিছু বলার নেই, আমি খুব সাধারণ মেয়ে। সাধারণের ভেতরেই তো সবচেয়ে সুন্দর গল্প থাকে। এই কথার পর দুজনেই কিছুক্ষণ চুপ করে থাকল। ট্রেনের জানালা দিয়ে বাতাস বইছে, বাইরে মাঠ, গাছ, ছোট ছোট ঘর, সব যেন দ্রুত সরে যাচ্ছে, অথচ ভেতরে সময় থেমে আছে। তুমি জানো, তোমার হাসিটা শুনলে মনে হয় পুরো ভিড়টাই যেন হালকা হয়ে যায়। আচ্ছা, তুমি সবসময় এমন করে বলো কেন? কারণ সত্যি তাই মনে হয়। ইরার গলা শুকিয়ে গেল, অকারণেই তার চোখ নিচু হয়ে এলো। হঠাৎ মনে হলো এই ট্রেন, এই ভিড়, সব মিলিয়ে শুধু দুজন মানুষই আলাদা এক পৃথিবীতে আছে। তারপর আলাপ গড়ল ভবিষ্যৎ নিয়ে। ইরা স্বপ্নের কথা বলল, সে একদিন বড় সাংবাদিক হবে, মানুষের গল্প লিখবে। আর্য জানালো সে গান নিয়ে বাঁচতে চায়, যদিও সাহস পায় না কাউকে শোনাতে। তাহলে একদিন তোমার গান শুনবো, প্রতিশ্রুতি দাও। শুধু তোমাকেই শোনাবো। ইরার চোখ বড় হয়ে গেল।
বুকের ভেতর কেমন যেন ঝড় বয়ে গেল। ট্রেন স্টেশনে পৌঁছলে নামার আগে দুজনের চোখ আবার মিলল। সেই চোখাচোখিতে ছিল এক অদ্ভুত টান, যেটা বন্ধুত্বের বাইরেও কিছু একটা, কিন্তু নাম দেওয়া যায় না। নেমে আস্তে আস্তে ইরার মনে হচ্ছিল কিছু একটা শুরু হচ্ছে, অচেনা কিন্তু গভীর, বন্ধুত্বর চেয়েও বড় কিছু। দিনগুলো কেটে যাচ্ছিল। ট্রেনের জানালার পাশে বসে ইরা আর আর্যর আলাপ যেন আরও গভীর হয়ে উঠেছিল। দুজনের কথায় বন্ধুত্বের রং থাকলেও ভেতরে ভেতরে জন্মচ্ছিল এক অচেনা টান, যা তারা কেউ স্বীকার করতে চাইছিল না। একদিন হঠাৎ আর্য এলো না। ইরা জানালার পাশে বসে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করল। ভিড়ের মাঝে তাকিয়ে রইল। কোথায় সে? প্রতিদিন যে ছেলেটা ট্রেনের ভিড়কেও হালকা করে তোলে, আজ তার অভাবেই যেন পুরো কামরা ভারী। পরদিনও এলো না। ইরার বুকের ভেতর অজানা শূন্যতা তৈরি হলো। তখনই সে বুঝল, এটা শুধু বন্ধুত্ব নয়, এর ভেতরে আরও কিছু আছে। তৃতীয় দিন সকালে যখন ইরা জানালার পাশে বসেছিল, তখনই হঠাৎ শুনল পরিচিত কণ্ঠস্বর। আমাকে মিস করছিলে? চমকে তাকাতে দেখল আর্য দাঁড়িয়ে আছে, চোখে দুষ্টু হাসি। ইরা কিছু বলতে পারল না, শুধু হেসে ফেলল। বুকের ভেতরটা হালকা হয়ে গেল। তুমি এমন করলে কেন? আর্য একটু গম্ভীর হয়ে বলল, সত্যি কথা বলি, ওই দুদিন আমি ইচ্ছে করেই আসিনি। শুধু দেখতে চেয়েছিলাম আমার অভাবটা তুমি টের পাও কিনা। তুমি এমন করলে কেন? কারণ আমি বুঝতে চাইছিলাম এই টানটা শুধু আমার ভেতরে নাকি তোমারও ভেতরে। তাহলে উত্তর পেয়েছো? হ্যাঁ, পেয়েছি। ইরা অবাক হয়ে তাকিয়ে রইল। তার ঠোঁট কাঁপছিল, চোখে জল এসে গেল। আর্য ধীরে জানালার বাইরে তাকালো। এক মুহূর্তের নীরবতা। ট্রেন ছুটে চলেছে, হাওয়া বইছে, চারপাশে লোকজনের কোলাহল, কিন্তু তাদের দুজনের পৃথিবীটা আলাদা। চোখে চোখ রাখতেই দুজনেই বুঝল এই টানটার নাম দেওয়া প্রয়োজন নেই। এটাই তাদের সম্পর্ক, এটাই তাদের গল্প। ট্রেন থামল, ভিড় নামতে লাগলো। দুজনেই ধীরে ধীরে নামলো, কিন্তু তাদের চোখে ছিল অদ্ভুত শান্তি, যেন প্রতিটি সকাল থেকে প্রতিটি বিকেল পর্যন্ত তারা আবার খুঁজে পাবে একে অপরকে ট্রেনের জানালার পাশে। প্রতিদিনের ট্রেন যাত্রা, জানালার পাশে বসা, অচেনা থেকে পরিচিত হওয়া, তারপর সেই অদৃশ্য টানের গল্প। সবটাই যেন জীবনের এক টুকরো কবিতা। হয়তো নাম দেওয়ার দরকার নেই, কোনো প্রতিশ্রুতিও নেই, শুধু প্রতিদিনের সেই দেখা, সেই চোখের ভাষা, সেই চিঠির খেলা আর অপেক্ষাই যথেষ্ট। কখনো কখনো জীবনের সবচেয়ে সুন্দর সম্পর্কগুলিকে কোনো নাম দেওয়া যায় না, তবুও তারা থেকে যায় স্মৃতির ভেতরে, ট্রেনের হাওয়ায় আর জানালার পাশে বসে থাকা দুজন মানুষের গল্পের মতো। কখনো কখনো জীবনের সবচেয়ে সুন্দর সম্পর্কগুলোকে কোনো নাম দেওয়া যায় না, তবুও তারা থেকে যায় স্মৃতির ভেতরে, ট্রেনের হাওয়ায় আর জানালার পাশে বসে থাকা দুজন মানুষের গল্পের মতো।